ভাইপো বাবু ভয় পাচ্ছেন যে আজকে, আর আপনি পারবেন না, আপনি চাইলেও চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই যে বয়স্ক মানুষদের হিয়ারিং এ ডাকা হচ্ছে, 30 থেকে 40 কিলোমিটার দূরে শুনানির কেন্দ্র, সেখানে তারা যাচ্ছেন। বিজেপি চক্রান্ত করছে, বিজেপির এজেন্সি হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। আপনি যখন বয়সের কথা বললেন একটু তথ্য আপনাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গে এইটাই সম্ভব যেখানে 15 বছরে একটি ছেলে বাবা হয়ে গেছে। পশ্চিমবঙ্গেই সম্ভব, যদি এসআইআর না হতো আমরা জানতে পারতাম না যে 35-40 বছরে সে দাদু হয়ে গেছে। একজন ব্যক্তির 10টা ছেলে, বাবার আর ছেলের বয়সের ডিফারেন্স হচ্ছে 4 বছর। বাবা, তার বাবা, তার বাবা, মানে তিনজন, তিন পুরুষের নাম সেম। মানে ছেলের নাম হচ্ছে হাসিম আলী, তার বাবার নাম হাসিম আলী, দাদুর নাম হাসিম আলী। এরকম পরিস্থিতি। ডুপ্লিকেট ভোটার্স 13,25,000, সেই তথ্য মাননীয় বিরোধী দলনেতা সিইও অফিসে জমা দিয়ে এসছেন। আমরা প্রেস কনফারেন্স করেছিলাম, আপনারা ছিলেন, সেখানেও আমরা দেখিয়েছি যে এক একজনের 9 জায়গায় ভোটার এবং কোথায় কোথায় সেই অ্যানালিসিস আমরা দিয়েছি। একজন ব্যক্তির সেম ছবি, সবকিছু, কোথায় কোথায় ভোটিং আছে একই লিস্টে 2 জায়গায় আছে, সেটা আমরা দেখেছি। তো এই জিনিসটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি, এত জালিগিরি। তো স্বাভাবিকভাবে এই যন্ত্রণাটা তৃণমূল নেতাদের থাকবে, তারা একটু কান্নাকাটি করবে। তারা বুঝতে পেরেছে যে ভোটগুলোকে নিয়ে এতদিন 2011-এর পর থেকে তারা এই নির্বাচনী বৈতরণী পার হচ্ছিল, 2026-এর নির্বাচনী বৈতরণী তারা আর পার করতে পারবে না। এই ফর্মুলাতে তারা বুঝতে পেরেছে, তারা তাদের হার, হেরে যাওয়াটা দেখতে পাচ্ছে। তার জন্যই এই কান্নাকাটি, আর কিছু না। নতুন বছর পড়তে না পড়তেই একদম উন্নয়নের পাঁচালী হাতে নিয়ে জেলা সফরে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ দিয়ে শুরু, কি বলবেন? এর আগেও তো আমরা দেখেছিলাম, আজকে উন্নয়নের পাঁচালী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন বলছেন। এর আগে তো কি যাত্রা ফাত্রা করেছিল না, কি বাস ফাস করে। এমন পরিস্থিতি দেখলাম তখন, 2,2200 পুলিশ মোতায়েন হচ্ছে ভাইপো বাবুর জন্য, সিকিউরিটির জন্য, ভাবুন। এরপরে কি দেখা গেল, যখন মঞ্চে তারা নাকি কি ব্যালট বক্স করেছিল, এখন আমার ছবিটা মনে পড়ছে, সেই ব্যালট বক্স নিয়ে ভাইপো বাবুর সামনে ব্যালট বক্স নিয়ে ছোড়াছুড়ি করছে, মারামারি করছে, গালাগাল দিচ্ছে, ভাঙচুর করছে কারা? তৃণমূলের কর্মীরা। বলছে ভাই আমরা এইসব সিস্টেম মানি না। তো অলরেডি উনি একটা করতে গিয়ে ফেলিয়ার হয়েছেন, তারপরে মাঝ রাস্তায় ফিরে এসেছিলেন। আবার উনি ভাবছেন যদি আবার একটা প্রচেষ্টা করা যায়, ওনার এত প্রতিপত্তি, এত ব্যবস্থা, পুলিশ প্রশাসন আছে ওনার কাছে, উনি এরকম নতুন নতুন যাত্রা শুরু করতেই পারে। কিন্তু যাত্রা বলুন, নাটক বলুন, সিনেমা বলুন, প্রত্যেকটাই 2026-এ যে ডাহা ফ্লপ হবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির নেতারা প্রচার করেছিল প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাই বাংলায় রয়েছে, কিন্তু একজনকেও দেখাতে পারেনি। এদের মূল উদ্দেশ্য হলো অনুপ্রবেশকারী নয়, বাঙালিকে হেনস্থা করা। বাঙালিকে হেনস্থা তো আমরা সেদিন দেখেছিলাম, যেদিন তৃণমূল কংগ্রেসের নেতারা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছিল পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। আর যে পালিয়ে যাওয়ার কথা বলছেন, সরি, যে ভোটারদের কথা বললেন কি নাকি আমরা রোহিঙ্গা খুঁজে পাইনি, আপনারা তো দৈনন্দিন দেখিয়েছেন যে বস্তির পর বস্তি, গ্রামের পর গ্রাম সব ফাঁকা হয়ে যাচ্ছে, লোটা কম্বল বেঁধে বাচ্চাকে হাতে নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। যখন জিজ্ঞেস করছেন তখন তারা বলছে যে না, আমরা তো এখানে থাকতাম, বাংলাদেশ থেকে এসেছিলাম, কি করব। তো তাদের যখন জিজ্ঞেস করা হলো আপনার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, বলে না এসব তো জালি। কে দিয়েছিল? না তৃণমূল নেতা দিয়েছিল। না আপনারা তাহলে এখন চলে যাচ্ছেন কেন? তারা বলছে সেই তৃণমূল নেতা যে ওই জালি ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়েছিল, সেই বলছে আমি আর তোমাদের বাঁচাতে পারবো না ভাই। স্বাভাবিক, তারা পালিয়ে গেছে। ওরা কারা? এই প্রশ্নটা একবার ওনাকে জিজ্ঞেস করা উচিত। এই যে পালিয়ে গেল, এরা কারা? পুরো বস্তি ফাঁকা হয়ে গেল, এরা কারা? যে বস্তিটা আগুন ধরে গেল কিন্তু একটা মানুষ মরলো না, ওইটা কার, কে করালো? এই প্রশ্নগুলো যখন উনি ওনাকে করবেন, তখন উনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল এই ভোটাররাই হচ্ছে এই রোহিঙ্গা ভোটার, যারা বেআইনি ভাবে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে থাকছিল, আমার আপনার করের টাকায় খাচ্ছিল।
সেটা আর হবে না 2026-এর পর থেকে। উনি বলছেন দিল্লিতে বসে সীমা খান্না কার অঙ্গুলি হিলনে কাজ করছে, প্রশ্ন তুলছে। সরি, সীমা খান্না দিল্লিতে বসে কার অঙ্গুলি হিলনে কাজ করছে? পশ্চিমবঙ্গের এই রাজ্য রাজনীতির পরে আপনি কোনোভাবেই একটা জিনিস স্পষ্ট হয়ে থাকুন, তৃণমূলের নেতারা যে যাই বলুক না কেন, এই এসআইআর এবং পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি ওনারা করে রেখেছেন, নির্বাচন কমিশন যা কাজ করছে পুরোটাই একটি আইন মেনে এবং সমস্ত কিছু এসওপি মেনে করছে। কারুর কোনো বক্তব্য, কারুর কোনো মন্তব্য, সে যে কোনো দলের হয়ে থাক না কেন, এখানে প্রযোজ্য হবে না। সেটা বিজেপি কেন, কংগ্রেস কেন, তৃণমূল কেন, সিপিএম কেন, কারুর কোনো মন্তব্য এখানে প্রযোজ্য হবে না। নির্বাচন কমিশন তার যে এসওপি, সেই এসওপি অনুযায়ী কাজ করবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তাতে অসুবিধাটা যে তৃণমূলের খুব বেশি হবে, সেটা কিন্তু প্রত্যেকবার তাদের বক্তব্য এবং মন্তব্যের মধ্যে দিয়ে প্রস্ফুটিত হচ্ছে। দাদা, আমরা জানি গুজরাট বা উত্তরপ্রদেশ আমাদের রাজ্য থেকে অনেকটা উন্নত, কিন্তু বারবার শাসক দল থেকে বলা হচ্ছে যে এসআইআর করে বাংলা দখল করে কি আপনি মানে উত্তরপ্রদেশ বা গুজরাট বানাতে চাইছেন? সমস্যা কোথায় গুজরাট বা উত্তরপ্রদেশ হলে? আমি শুনেছি ওনার বক্তব্য, ভাইপো বাবু খুব চিল্লিয়ে চিল্লিয়ে বলছেন গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না। আর আপনি পারবেন না, আপনি চাইলেও পারবেন না গুজরাট হতে দিতে, চাইলেও পারবেন না উত্তরপ্রদেশ হতে দিতে। আপনি বলুন না, শিল্পায়নের কথা বলছেন। আজকে 2011 সালে সরকার এসছে, 2012 সালের ওএমআর শিট অয়নশীলের বাড়ি থেকে পাওয়া গেছে। প্রথম দিন থেকে তারা দুর্নীতি করবে সেই প্ল্যান করে সরকার এসেছিল। আজকে শিল্পের কথা বলছেন, কোন শিল্প আপনি বলবেন 2011 সাল থেকে আজ অবধি একটা ফ্যাক্টরির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে ফিতে কেটেছেন এবং বলেছেন যে এতগুলো মানুষ চাকরি পাচ্ছে আজ থেকে? বলতে পারবেন? ওনার কাছে একমাত্র শিল্প হচ্ছে কিভাবে কাশফুলের বালিশ তৈরি করা যাবে, কিভাবে আপনি ঘুগনি তৈরি করবেন, কিভাবে আপনি চা বিক্রি করবেন, সেই সব বুদ্ধি উনি দিচ্ছেন। এটা ওনার কাছে শিল্প। কয়েক লক্ষ কোটি টাকা আজকে উনি শুধু এমওইউ সাইন করেছেন, 800+। আমি হিসাব দিয়ে দিচ্ছি, এত বছরে উনি টোটাল যে ভ্যালুয়েশন অফ এমইউ, দ্যাট ইজ 20 লাখ ক্রোড়, 20 লক্ষ কোটি টাকা। এবং মৌ স্বাক্ষর হয়েছে কত? 800+। তার মধ্যে ইমপ্লিমেন্টেশন 2% হয়নি। তার মানে এতদিন ধরে উনি টুপি পরিয়ে এসছেন সাধারণ মানুষকে। 1 পয়েন্ট সামথিং লাখ ক্রোড়, 2 লক্ষ কোটিও ছিল না যখন ঋণ, যখন এই সরকার তাদের পথ চলা শুরু করে, তৃণমূল সরকার। আজকে 2024-25-এ দাঁড়িয়ে সেই ঋণের বোঝা হয়ে গেছে কত না 7 লক্ষ, 7.5 লক্ষ কোটি টাকা। কি না, আজকে একটি সদ্যজাত শিশু যদি জন্ম নেয়, তার মাথায় 76,000 টাকার ঋণের বোঝা নিয়ে একটি বাচ্চা জন্ম নেবে আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে। আপনি কি দিয়েছেন, কি কথা বলছেন? পশ্চিমবঙ্গকে এই মমতা বন্দ্যোপাধ্যায় আর এই তৃণমূল সরকার কোনো কিছুই দিতে পারেনি, একমাত্র শুধুমাত্র করাপশন আর হিন্দু বিদ্বেষ ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। তাহলে 15 বছরের উন্নয়ন পাঁচালী নিয়ে যারা এত কথা বলছে, সেটা দেখি। হ্যাঁ, এমনকি এটাও বলা হচ্ছে যে 2 কোটি কর্মসংস্থান দিয়েছে এই 15 বছর। 2 কোটি কর্মসংস্থান তো হয়েছে, 2 কোটি কর্মসংস্থান তো হয়েছে। তোলাবাজ 2 কোটি তো আছেই তৃণমূলে, তারা এজেন্ট হয়ে কাজ করেছে। আপনি একটা শ্বেতপত্র দিতে বলুন যে কোন জায়গায় কোন ইন্ডাস্ট্রি আপনার এই 20 লক্ষ কোটি টাকা যে এমইউ সই হয়েছিল, আপনার 800 যে এমইউ সই হয়েছে। এবং সব থেকে বড় জিনিস একটু বলে রাখি, এই বিজনেস সামিট গুলো যখন হয়, এই পুরো বিজনেস সামিট অ্যারেঞ্জ করতে, মানে এই হল বুকিং, খাওয়া দাওয়া, লাঞ্চ, টিফিন, এইটা করতে খরচা হয়েছে 500 ক্রোড়, 500 কোটি টাকা। কোনো বছরে 33 কোটি, কোনো বছরে 55 কোটি, কোনো বছরে 40 কোটি। আমরা যোগ করে দেখলাম 500 কোটি টাকা শুধু সামিটটা ব্যবস্থাপনা করতে হয়েছে। এই 500 কোটি টাকার লগ্নি হয়েছে এবং সেখানে কাজ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখাক, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাক, তাহলে আমরা মেনে নেব। দাদা বলছি, লগ্নজিতা, পল্লব কীর্তনিয়া, মধুবন্তী বলে তিনজন পরপর দেখা যাচ্ছে যে তাদের প্রোগ্রামে ধর্মীয় গান গাইছে বলে একদম সম্মুখে স্টেজে উঠে বিরোধিতা করছে। কি বলবেন? অন্যদিকে দেখা যাচ্ছে পুজোতে গিয়ে পরে, দুর্গা পুজোতে আল্লাহ মেঘ দে, পানি দে, কি দে, পাল তুলে দিয়ে এরকম গান গাওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের নেচারটাই তো বদল হয়ে গেছে। 2011 সালে এই সরকার
আসার পর থেকে একটা জিনিসের পরিবর্তন আমরা যেরকম দেখেছি, সেটা হচ্ছে সাংস্কৃতিক একটা যে চর্চা হতো সমাজে, সাংস্কৃতিক একটা যে ব্যবস্থা ছিল, সেটা তো একটা অধঃপতন হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু একটা জিনিস, এই অধঃপতনটা যে এরকম জায়গায় গেছে যে একজন শিল্পীকে, তাকে ভরা মঞ্চে অপমান করা, এটাও কিন্তু আমরা দেখি না সাধারণত। কিন্তু একমাত্র করছে কি তৃণমূলের নেতা কর্মীরাই। ভালো করে খেয়াল করে দেখুন, যারা এই প্রতিবাদটা করতে চাইছে প্রতিবাদের নাম করে, তাদেরকে একবার প্রশ্ন করে দেখুন এই প্রতিবাদটা কি নিয়ে। তারা মূল কারণটাই তারা বলতে পারবে না, যে কেন একজন শিল্পীর হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে ভরা মঞ্চে তাকে এটা বলা হলো আপনি এই গান গাইবেন না। মা শব্দের উচ্চারণ, মা শব্দকে ব্যবহার করে একটি গান, সেটা কবে থেকে সেটা কমিউনাল হয়ে গেল আমরা তো জানতেও পারলাম না। সত্যিই কি এটা সেই পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, যেখানে আমরা আজকে মা শব্দ উচ্চারণ করলেও মানুষ সেটাকে কমিউনাল ভেবে নিচ্ছে? এরকম জিনিস আমরা সাউথ কোরিয়া দেখেছি, তাকে তাহলে পশ্চিমবঙ্গে তো এরকম শুরু হচ্ছে আবার। এত লেডি কিন্তু বিরোধী দলনেতা তো বিভিন্ন জায়গায় বলেছেন, র্যালিতে, বক্তব্যে, ভরা মঞ্চ থেকে সাধারণ মানুষের সামনে বিভিন্ন সময় বলেছেন, আমরা পশ্চিমবঙ্গে বাস করছি ঠিকই, এটা একটা প্যারালাল ইউনিভার্স একদম। দাদা, দেখা যাচ্ছে যে বাংলাদেশে জেমসের কনসার্টে জিহাদিরা হামলা করেছে, আর ও যেটা বললো যে লগ্নজিতা, মানে বাংলাদেশের প্রতিচ্ছবিও যা, আমাদের এখানেও সেই একই দৃশ্য দেখা যাচ্ছে। আপনি বারবার বাংলাদেশের কথা বলছেন, বাংলাদেশের পরিস্থিতির কথা বলছেন। আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, যারা অধিবাসী, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে প্রতিনিয়ত প্রতিদিন তারা কি দিনের থ্রু দিয়ে যাচ্ছে, কি পরিস্থিতির থ্রু দিয়ে যাচ্ছে, তাহলে তাদের যে উত্তরটা পাবেন সেটা কোনোভাবেই সাধারণ মানুষ যারা বাংলাদেশে বাস করে তাদের অনুভূতির থেকে খুব একটা আলাদা কোনো উত্তর পাবেন না। আপনি এখানে দেখছেন দৈনন্দিন কি রেপ হচ্ছে, দৈনন্দিন কি না মার্ডার হচ্ছে, দৈনন্দিন এখানেও ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, একটা সাধারণ মানুষ শিল্পী তাকে গাইতে দেওয়া হয় না। আজকে একই ছবি আমরা বাংলাদেশে দেখছি। আজকে যে বাংলাদেশের সঙ্গে আপনি তুলনা করতে চাইছেন, সেই বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এটা ভুলে যায়নি যে একাত্তরের সেই স্বাধীনতা, তার জন্য আজকে ভারত এবং বিশেষ করে এই বাংলা এবং বাঙালিদের একটা বড় ভূমিকা ছিল, তারা কিন্তু ভুলে যায়নি। কিন্তু ওইখানকার বেশ কিছু নেতা যারা চাইছে বাংলাদেশের সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তাদের নিজেদের রাজনৈতিক স্থানটা যাতে পরিপূরণ হয়, তারা রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে পারে, সেই চিন্তা ভাবনার জন্যই কিন্তু তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে চালিয়ে যাচ্ছে। এবং কোথাও গিয়ে তারা ভুলে যাচ্ছে যে যাদের মারছে তারাও বাংলাদেশের একজন সাধারণ নাগরিক ছিল, বাংলাদেশেরই সন্তান। যাকে আজকে পুড়িয়ে মারলো শুধুমাত্র হিন্দু বলে, সেও ওই বাংলাদেশেরই একজন সন্তান ছিল। সেটা কোথাও না কোথাও বাংলাদেশের সাধারণ মানুষের মাথাকেও হেট করে দিচ্ছে। সেটা বোধহয় এই রাজনৈতিক লোকরা যারা এটা উস্কানি দিচ্ছে, তারা বোধহয় এটা উপলব্ধি করতে পারছে না। বলছি, দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখান থেকে প্রশ্ন তুলছেন যে এ রাজ্যের ক্ষেত্রে কেন সময় বাড়ানো হচ্ছে না, বাকি সব রাজ্যে সময় বাড়ানো হচ্ছে কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে কেন বাড়ানো হচ্ছে না, তো যেভাবে প্রশ্ন তুলছেন তিনি। কোন সময় বাড়ানোর কথা বলছেন? এই যে সময়সীমাটা, যেটা এসআইআর এর প্রক্রিয়াকরণের যে সময়সীমা, সেটা বাড়ানো হচ্ছে না কেন, বা একাধিক অভিযোগ তুলছেন ওই বিষয়ে। বারবার যে অভিযোগ এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তুলছে, আমার একটা প্রশ্ন, আপনি বলুন তো সমস্যা কোথায়? যে তারিখের মধ্যে এনুমেরেশন ফর্ম জমা দেওয়ার কথা ছিল, প্রত্যেকটা ব্যক্তি এনুমেরেশন ফর্ম জমা দিয়েছে। একজন ব্যক্তি, এই 7.5 কোটি 8 কোটি ভোটার যারা আছেন, তার মধ্যে একজন ব্যক্তি এসে আপনাদের ক্যামেরার সামনে বা সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে দেখুন, আমার এনুমেরেশন ফর্ম আমি সময়ের মধ্যে জমা দিতে পারলাম না, কারণ নির্বাচন কমিশন পর্যাপ্ত সময় দেয়নি। এটা পেয়েছেন? পাননি। আবার বলছি, এখন যে সময়সীমা বেঁধে দেওয়া হলো, শুধু তাই না, সময়সীমা শুধু না, অ্যাপ এবং টেকনোলজিক্যালি যেখানে যেখানে বিএলওরা তারা বলেছেন যে এখানে সুবিধা অসুবিধা আছে, সেখানে সেখানে অ্যাপে সেই অপশনও দিয়েছেন নির্বাচন কমিশন, যাতে বিএলওর সুবিধা হয়। এর আগেও আপনারা সিও অফিসের সামনে দেখেছেন, সেখানে ধর্ণা দিচ্ছে বেশ কিছু বিএলও নামক কেউ ব্যক্তি। আপনারা যখন ক্যামেরার সামনে তাকে বুম ধরে জিজ্ঞেস করেছিলেন যে কি হলো, আপনি কোন বিধানসভার কোন বুথের আপনি বিএলও একটু বলতে পারবেন, তারা বলেছে না,
আমরা তো অ্যাকচুয়ালি বিএলও নই, আমার স্বামী বিএলও, আমার বন্ধু বিএলও, আমার স্ত্রী বিএলও। তো আলটিমেটলি এই পুরো যে সিইও অফিসের সামনে এই ধর্ণা দেওয়া এবং রিলিং ঠেলাঠেলির যে প্রতিচ্ছবি উঠে এসেছিল, সেটা যে পুরোটা পুরো স্ক্রিপ্টেড সাজানো একটি গল্প, একটু নাটক উপস্থাপিত করা হয়েছিল, সেটা তো প্রমাণিত। আবার আজকে আপনি যে নেতার কথা বলছেন, তৃণমূল নেতা ভাইপো বাবু, সে যে কথাগুলো বলছে সেটারও তো কোনো বেস নেই, পুরো বেসলেস একটা কথা। সেটাও আমি আবার বলে দিচ্ছি, কারণ নির্বাচন কমিশন যে তারিখ ধার্য করেছে সেই তারিখের মধ্যে সমস্ত এসওপি তারা সামনে নিয়ে এসছে এবং সমস্ত হিয়ারিং সময় মতো এসছে। খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের নেতা মন্ত্রী কাকলি ঘোষ দস্তিদারের তার পরিবারের হিয়ারিং হয়ে গেছে। তো যেভাবে হিয়ারিং এর প্রসেস এবং এসআর এর যে এসওপি আছে, সেই হিসাবে নির্বাচন কমিশন তার যে হিয়ারিং এর সমস্ত প্রসেস স্টার্ট হওয়ার কথা ছিল, খুব ভালোভাবে চলছে। এবং একবার খবর নিয়ে দেখুন, বিভিন্ন জায়গায় যেখানে সেন্টার করা হয়েছে, সেই সেন্টারেও কিন্তু সাধারণ মানুষ, ভোটার যাদের হিয়ারিং হচ্ছে, তারা কিন্তু ওখানে যাচ্ছেন, লাইন দিচ্ছেন এবং খুব স্বচ্ছভাবে, ভালোভাবে, কোনো প্রবলেম ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই তাদের হিয়ারিং হয়ে যাচ্ছে। সমস্যা কোথায়? পাশাপাশি থেকে দেখা যাচ্ছে, বলছে যে গায়ে জোরে 2-3 মাসের মধ্যে করছেন, দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, 51 জন বিএলও সহ সাধারণ মানুষের প্রাণ গেছেন, প্রায় 6 জনের মতো এখন চিকিৎসাধীন। কি গা জোয়ারির কথা বলছেন দাদা? না না, গাজোয়ারির কথা তো উনি বলছেন। ভাইপো বাবু ভয় পাচ্ছেন যে আজকে এত কোটি ম্যাপিং আনম্যাপড যে ভোটার, তার মধ্যে অধিকাংশই তার ভোট ব্যাংক, তারা ডকুমেন্ট দেখাতে পারবে কি পারবে না সেই নিয়ে সমস্যা। ভাইপো বাবু এখন চারিদিকে বলে বেড়াচ্ছে, ভাই তাড়াতাড়ি ওদের জালি ডকুমেন্টগুলো বানিয়ে দেয়, না হলে ওরা ভোটার হিয়ারিং এ যখন যাবে তখন ওরা কিছু ডকুমেন্ট দেখাতে পারবে না। নাও হি নিডস টাইম। ভাইপো বাবুর সময় দরকার, কারণ ভাইপো বাবুর যে দল, তারা এই ফেক ডকুমেন্টগুলো তৈরি করে তারা হিয়ারিং এ পাঠাতে, তারা সময়টা শুধু কিনতে চাইছে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু প্রথম দফাতেই বলে দিয়েছিল যে দেখুন, আমরা এখান থেকে এনুমারেশন ফর্ম সাবমিট হবে, এরপরে আমরা হিয়ারিং এ যাব, হিয়ারিং এর জন্য এতদিন হবে। সেটা তো প্রথম দিন জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের যখন প্রেস কনফারেন্স হয়, আপনারা সামনে একদম তালিকা ধরে পুরো বলে দিয়েছিলেন। ইভেন কি ফাইনাল ড্রাফট রোল কবে হবে তার তারিখও আমরা জানি। তাহলে কি বলতে যে দুর্নীতির সময় বাড়ানোর কথা বলছেন, মানে দুর্নীতি করতে পারছেন বা এখানে অ্যাবসলিউটলি 100%। আমি আবার বলছি, এই যে বারবার সময় বাড়ানোর কথা তৃণমূল নেতার বা তৃণমূল নেত্রী বারবার বলছেন, এটা কেন? মঞ্চে থেকে একজন মুখ্যমন্ত্রী সে যদি বলতে পারে, এই ডকুমেন্টগুলো রেডি করে নাও তাড়াতাড়ি, তোমরা তো জানো, আমাকে তো বুঝিয়ে দিতে হবে না কোথা থেকে ডকুমেন্ট জোগাড় করবে, তাহলে এইটা যদি মুখ্যমন্ত্রীর বার্তা হয়ে থাকে, তো খুব সুস্পষ্টভাবে এটা উঠে আসছে যে আর কিছু না, উনি একটু সময়টা বেশি চাইছেন বারবার। তার কারণ বেশ কিছু ভোটারকে তারা এই জালি ডকুমেন্টস গুলোকে জোগাড় করে দিয়ে বলবে, তোমরা এবার হিয়ারিং এ যাও, যদি পাস হয়ে যাও তাহলে তো ভালো, আবার জালি ভোটগুলোকে আমাদের তৃণমূল কংগ্রেসের বোতাম টিপে দেবে। এটাই চাইছে তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে অন্যান্য যেসব রাজ্যে এসআইআর চলছে তার তার ক্ষেত্রে বাংলায় যে শতাংশ বেরিয়েছে নাম বাদে সেটা অনেকটা কম। তাহলে গুজরাট, উত্তরপ্রদেশ এইসব জায়গায় কেন মাইক্রো অবজারভার পাঠানো হচ্ছে না, শুধুমাত্র মানে এখানেই পাঠানো হচ্ছে মাইক্রো অবজারভার? পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা একবার যদি ভেবে দেখেন, যে গুজরাট, উত্তরপ্রদেশ বারবার যে রাজ্যগুলোর কথা বলছেন, সেই রাজ্যে সিইও অফিসের সামনে কোথাও গিয়ে রেলিং নিয়ে ঠেলাঠেলি হচ্ছে না, বিএলওদের উপরে রাজনৈতিক কোনো প্রেশার নেই কোথাও। আপনি দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আজকেই কিন্তু সিইও দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলো এবং আজকেই আমাদের যে সিইও বেঙ্গল, মনোজ আগরওয়াল, ইফ আই এম নট রং, হ্যাঁ, ওনার কিন্তু Y+ সিকিউরিটি দিতে হলো। আমার প্রশ্ন হচ্ছে, একজন নির্বাচনী আধিকারিক, সে ফ্রিলি কাজ করবে সাধারণ একজন মানুষের মতো, উনিও আসছিলেন যাচ্ছিলেন, বাড়ি থেকে দপ্তর অব্দি যাচ্ছিলেন, তাকে Y+ সিকিউরিটি দিতে হলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, MHA থেকে আজকে। তাহলে একবার পশ্চিমবঙ্গের দিকটা ভেবে দেখুন, সাধারণ মানুষ তো দূরে থাক, একজন নির্বাচনী আধিকারিক এত বড় পশ্চিমবঙ্গের মাথায় যিনি বসে আছেন নির্বাচন কমিশনের, তাকেও Y+ সিকিউরিটি দিতে হলো। তার মানে পশ্চিমবঙ্গ স্বাভাবিকভাবেই পরিস্থিতির জন্য গুজরাট এবং উত্তরপ্রদেশ থেকে আলাদা। ওই জন্য গুজরাট এবং উত্তরপ্রদেশের থেকে বেশ কিছু আলাদা স্টেপ নিতে হবে। আমরা এই দেখেছি যে বারংবার যেটা বলা হচ্ছে, তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হতো যে এসআইআর এর যে হিয়ারিং, সেই হিয়ারিং এ যে 11টা নথির কথা বলেছে, সেখানে সিএ এর কথা উল্লেখ ছিল না। এবং ইতিমধ্যে আমরা জানি যে ইলেকশন কমিশন থেকে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওদের লাস্ট রূপের তাসটাও কি চলে গেল বলে কি বারবার বঞ্চনার কথা তুলে আনে? আমি তো বারবার বলছি যে এই সিএ নিয়ে কথা তুললেন এই মতুয়াদের
এই মতুয়াদের তো উনি রীতিমতো অপমান করেছেন, একসময় ভয় দেখাচ্ছিলেন যে না নাগরিকত্ব চলে যাবে, আপনারা যদি এটা ভরে নেন তাহলে কিন্তু আপনি প্রমাণ করে দিচ্ছেন আপনি নাকি নাগরিক ছিলেন না। এই নিয়ে বিভিন্ন এরকম মতুয়া ভোটারদের উনি ভয় দেখিয়েছেন। উনি খুব ভালো করে জানেন যে একটা মতুয়া ভোটার, একটা হিন্দু ভোটার এবার আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। এই ভোট ব্যাংকের ভয়টাতেই উনি কিন্তু বারবার উনি আতঙ্কিত, এবং তার জন্যই কিন্তু বিভিন্ন রকম এরকম মন্তব্য উনি করে ফেলছেন। খুব স্বাভাবিকভাবে এটাও স্পষ্ট হয়ে আসছে যে যারা আজকে এই এর আবেদন করছেন, 99 কেন আমি 100%ই বলবো তারা কিন্তু হিন্দু ভোটার্স। এবং স্বাভাবিকভাবে উনি বুঝতে পেরেছেন যে এই ভোটগুলো ওনার ঝুলিতে যাবে না, এই ভোটগুলো বিজেপির ঝুলিতেই যাবে। তার জন্যই উনি হয়তো আতঙ্কিত ওইরকম মন্তব্য করে বসছেন। তৃণমূলের প্রতিনিধি দল আজকে ইলেকশন কমিশন গেছিল, সেখান থেকে প্রশ্ন করছে অরূপ বিশ্বাস যে 58 লাখ নাম বাদ গেছে, সেই নাম কেন ডোমেইনে দেখানো হচ্ছে না। 58, উনি সিওর ওয়েবসাইটটাই খুলে দেখেননি। সিওর ওয়েবসাইটে আপনি যান, এক্ষুনি এখানে ল্যাপটপ নিয়ে আসছি, প্রত্যেকটা বিধানসভা সিলেক্ট করুন, তারপরে আপনি বুথ সিলেক্ট করুন, ওইখানে ক্লিয়ারলি দেখিয়ে দেবে এএসডি লিস্ট, লিঙ্ক লাগবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো সে যদি ঘরে ন্যূনতম হোমওয়ার্কটা না করে যায়, আমি আপনাকে দেবো। এই বাইকটা নেওয়ার পরে আপনি আসুন, আমি আপনাকে পুরো প্রিন্ট আউট দিয়ে দিচ্ছি, বান্ডিল পিডিএফ দিয়ে দিচ্ছি, বুথ ওয়াইজ কোন বুথে কোন বুথে পুরো তালিকা যাদের নাম বাদ দেওয়া হয়েছে, এবং সেখানে কলম আছে প্রথম নাম, তার ভোটার কার্ড নাম্বার কি ছিল, বাদে কেন গেল, 3টে কারণ, ইদার সে মৃত, ইদার সে এখানে পাওয়া যায়নি খুঁজে, ইদার সে স্থানান্তরিত হয়ে গেছে। এএসডি ক্লিয়ারলি বলে যাচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড। তার ক্যাটাগরিটাও কিন্তু সিও দপ্তর তার ওই কলমে মেনশন করে দিচ্ছে, এত সুস্পষ্ট এবং ট্রান্সপারেন্সির সঙ্গে ওয়েবসাইটে অ্যাভেলেবেল। তো উনি যদি না জানেন তাহলে ওনাকে বলবেন একবার আমার এখানে আসতে, আমি ট্রেনিং দিয়ে দেবো কি করে ডাউনলোড করতে হয় সিওর ওয়েবসাইট থেকে। এটা